আপনার কাছ থেকে তৃণমূল ভোটটা লুট করলো, আর তৃণমূলের অত্যাচার থেকে বাঁচানোর নামে বিজেপি আপনার কাছ থেকে ভোটটা লুট করলো। প্রকৃত অর্থে দেখুন, দুজন দিনের শেষে এক জায়গায় বসে গল্প করছে আর আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে নিজেদের মধ্যে। তাই আমাদের ভাবতে হবে 2000 যদি মানুষকে সম্মান কেউ না দিতে পারে তাহলে তার নিজের সম্মানও থাকে না। শুভেন্দু অধিকারীর সরকার সেটা প্রমাণ করেছে। যারা বলছিলেন যে যেহেতু অনন্ত মহারাজ বিজেপি করেন বা তার সাথে যুক্ত, সেই জন্য তার কিছু হবে না, সেটা প্রমাণিত হলো যে সে কথাটা ভুল। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা কুমন্তব্য করেছে, একটাও না ছাড় পায়। সে রাজ্যসভার এমপি হতে পারে আর কোনো একজন সাধারণ নাগরিক হতে পারে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে রাজ্য সরকার। আগামী দিনে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে বাজে মন্তব্য করার আগে ভাববে। আমাদের কন্যারা বর্তমান ব্যবস্থার মধ্যে দিয়ে পড়াশোনার জন্য যে আপনারা অর্থনৈতিক গ্র্যান্টটা পাচ্ছেন, আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে এই গ্র্যান্ট ডবল করে দেওয়া হচ্ছে। আপনি বলেছিলেন কি শ্যামাপ্রসাদের মাথা ফাটিয়ে দিয়েছিল ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা, এখন কিছু জায়গা থেকে এটাও বলা হচ্ছে কি শ্রমিক ভট্টাচার্য এই ধরনের বক্তব্য রেখেছেন নেতাজিকে নিয়ে। কি নেতাজি নিয়ে বক্তব্য রাখছে? কারা নেতাজিকে নিয়ে বক্তব্য রাখছে? তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে কংগ্রেসের গর্ভ থেকে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করেছিলেন, কমিটি করতে দেননি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কালিমা লিপ্ত করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছিলেন। ডবল ইঞ্জিন সরকার ছাড়া কখনো স্টেটের অগ্রগতি হতে পারে না, সেটা তো প্রমাণিত। বিগত 50 বছরে সেটা তো হয়নি। আজকে যেটা হতে চলেছে, বিগত 3 মাসে আপনারা দেখতে পেয়েছেন কিরকম ভাবে কাজ এগোচ্ছে, কি দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কেউ বলতে পারবে না, একটা মানুষকে আপনি ডেকে বলতে পারবেন না তারা খুশি নয় কাজ নিয়ে, যেভাবে আমরা কাজ নিয়ে এগোচ্ছি। একটু সময় দিলে ভুলভ্রান্তি সব মানুষের মধ্যে হয়। এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, সরাসরি ছাত্রীদের অ্যাকাউন্টের ভিতরে টাকা ঢুকিয়ে দেবেন শুভেন্দু অধিকারী, এমনটি বললেন। শুধু টাকা না, ছাত্রীদের অ্যাকাউন্টে ডাবল টাকা ঢুকিয়ে দিবেন। কিন্তু সেটা কবে ঢুকবে সেটা কিন্তু উনি বলেননি। উনি শুধু বলেছেন যে টাকা ঢুকবে। এখন সেটা কালকেও ঢুকতে পারে, আবার 100 বছর পরেও ঢুকতে পারে। এখন অনেকে কমেন্ট করবেন যে ভাই 100 বছর পরে যদি টাকা ঢুকে তাহলে তো এই যারা এখন বর্তমানে ছাত্রী রয়েছে তারা তো পাবে না ভাই, তাদের তো তখন 100 বছর বয়স হয়ে যাবে, তারা তো একদম বুড়ি হয়ে যাবে। হতে পারে শুভেন্দু অধিকারী মারা যাওয়ার পরেও তো টাকাটা ঢুকতে পারে নাকি? তো এখানে আপনারা ঠাট্টা করার কি আছে আমি বুঝলাম না। ঢুকতে পারে, স্বাভাবিক ঢুকবে, 100 বছর পর ঢুকবে, সমস্যা কি? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে, ডাবলভাবে ঢুকবে, লক্ষ্মীর ভাণ্ডারের থেকে ডাবল টাকা ঢুকবে, সেটা তো আপনাদেরকে বলেছিল। তো সেটা কি ঢুকেছে? সেটা যখন ঢুকেনি 100 বছর পরে তো ঢুকতে পারে, স্বাভাবিক। এটা নিয়ে তো এত বাজে মন্তব্য করার তো কিছু নাই। রাজ্যের এমন একজন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি রেড রোডের মুসলিমদেরকে নামাজ বন্ধ করে দিল, সেই রেড রোডে তার প্রত্যেকটি সরকারি প্রোগ্রাম সেখানে করে। এখন রেড রোডে মুসলিমরা আপনারা আসলে কারা বুঝলাম না। মুসলিমরা আপনারা আসলে কারা? এই ভারতবর্ষের আসলে আপনারা কি কিছু? মুসলিমরা তো ভারতবর্ষের কচু। ভারতবর্ষের জন্য ভারতবর্ষের সংবিধানে কি আপনাদেরকে থাকতে বলেছে? আপনারা সেখানে কেন থাকছেন? রেড রোডে আপনারা নামাজ আদায় করতে চান, রেড রোডটা কি নামাজ আদায় করার জন্য? যদি আপনি নামাজ আদায় করেন তাহলে ওই লোকজনের যাওয়া আসা সমস্যা হয় না?
এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে এই শুভেন্দু অধিকারী অনুষ্ঠানগুলিকে কিভাবে করলো? এই যে নরেন্দ্র মোদী কিছুদিন আগে আসলো, যোগ ব্যায়াম অনুষ্ঠান হলো, সেগুলি তো সব 14 দিন 15 দিন রাস্তা আটকে রেখে রেড রোডে অনুষ্ঠানগুলি করলো, তখন কি জনগণ যাতায়াত সমস্যা হয়নি? তো জনগণের যাতায়াত সমস্যা কি? জনগণ দাঁড়াই থাকুক, তারা ওই যে যেখান পর্যন্ত আসছে তার 3 দিন পর যাক বা 6 দিন পর যাক বাড়ি, সমস্যা কি? আরও ওখানে তো শুভেন্দু অধিকারী প্লেনের ব্যবস্থা করে দেয়। ওই যে রেড রোডে যখন কোনো সরকারি অনুষ্ঠান হয় তখন তো প্লেনের ব্যবস্থা করে। ওই ট্র্যাক, বাস, তারপর ওই যে অটো যা আছে, প্রাইভেট কার, সবগুলি প্লেনের ভিতর ঢুকে, আর প্লেনের ভিতর ঢুকে উপর থেকে চলে যায়, ওই পাশে নামিয়ে দেয়। তো এটা কি আপনারা দেখেননি? কি বলেন না বলেন দর্শক, শুধু সেটাই নয়, শ্রমিক ভট্টাচার্য, আপনারা দেখলেন সংক্ষিপ্ত একটি ভিডিও শুরুতেই দেখেছেন যে শ্রমিক ভট্টাচার্য বলতেছেন যে কঠিনভাবে পদক্ষেপ নিতে হবে। নেতাজিকে অপমান করে কথা বলেছেন অনন্ত মহারাজ। এখন অনন্ত মহারাজ তো মাইন্ডের চিপায় পড়ে গেছে না, ওনার পাশে এখন আর কোনোভাবেই দাঁড়ানো সম্ভব না। অনন্ত মহারাজ মাইন্ডের চিপে পড়ে গেছে। শুভেন্দু অধিকারী বাঁচানোর ট্রাই প্রথমে করেছিলেন কিন্তু কোনোভাবেই পারেননি। তো এখন সবাই ওনার বিরোধিতা করাই ছাড়া আর কোনো কাজ নেই, ওনার বিরোধিতা করতে হবে এবং ওনার উপর দিয়ে বিষয়টা নিতে হবে। কিন্তু বিষয়টা শুধু ওনার উপর থেকে নিলে হবে না। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে নেতাজি নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির মাথা ফাটিয়ে দিয়েছিলেন, আর এটা নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি ওই তার বইতে লিখে গিয়েছেন। এখন শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো বলেছিলেন এমন কথা, এখন আপনার উপরেও তো দল থেকে বহিষ্কারের কোনো ইস্যু আসতে পারে, নাকি আসবে না? আপনি বড় নেতা তাই। মানে অনন্ত মহারাজ তো হালকা ছোটো করে নেতা, মানে শ্রমিক ভট্টাচার্যের তুলনায়। তো শ্রমিক ভট্টাচার্যের উপর কে চাপ আসবে? আপনিও তো কটূক্তি করে কথা বলেছেন না। উনি কিন্তু প্রথমে খুব বক্তব্য দিয়েছিলেন নেতাজিকে নিয়ে অপমান, নেতাজির মতো মানুষ, এক মুখ দিয়ে মানে 5 রকমের কথা বলে। নেতাজিকে খুব সম্মান দিয়ে কথা বললো, আবার একটু পরে যখন জিজ্ঞেস করলো যে আপনি তো বলেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির মাথা ফাটিয়ে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র, সেটা এখন আবার এই একই মুখ দিয়ে একই জায়গায় একই ক্যামেরার সামনে তারপর বলছে হ্যাঁ সেটা তো আমার কথা বলিনি, সেটা বলেছি শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ডায়েরিতে লিখে গিয়েছে, সেটা আমি বলেছি। আমি সেখানে এখন অটুল আছি। অটুল একদম পিছন দিয়ে অটুল ভরে দেবে। অটুল আছেন আপনি না? আপনি দেখেন না অনন্ত মহারাজের কী অবস্থা। আপনার যদি পদত্যাগে আপনি তো শ্রমিক ভট্টাচার্য, আপনি কি নেতা? আপনার থেকে বড় বড় নেতা দেখেন না আন্দোলন করে পদত্যাগ করতে বাধ্য করেছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ কি আপনি দেখেননি? নরেন্দ্র মোদীর যখন পদত্যাগ নিয়ে দাবি উঠেছিলেন তখন কিন্তু চাপে পড়ে নরেন্দ্র মোদী কিন্তু মাইন্ডের চিপে পড়ে কিন্তু ওই যে ধর্মেন্দ্র প্রধানকে কিন্তু বাধ্য করেছিলেন পদত্যাগ করাইতে। তো এটা আপনার মাথায় রাখবেন। আপনি ওই সরকার দলে আছেন তাই বলে বড় বড় কথা বলবেন, মানুষ কিন্তু আসলে এসব জিনিস, এই যে নেতাজি, শ্যামাপ্রসাদ মুখার্জি, তারপরে গান্ধীজি, তারপরে যারা আর কি রয়েছে, এগুলো কিন্তু মানুষের ইমোশন, আর এই ইমোশনে টাচ করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু একদম পালাতে হবে দেশ থেকে। তো যাই হোক, এ বিষয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান খুব জোরালো বক্তব্য দিয়েছেন যে এইভাবে আজকে নেতাজিকে অপমান করতেছে, কালকে আরেকজনকে করবে, পরশু আরেকজন করবে, এরকম করে বিজেপি গুন্ডাদের যেই রাজত্ব সেটা কায়েম করতে চায়। তো যাই হোক, আমরা দেখলাম অন্যদিকে এই যে রচনা ব্যানার্জি আর ওই যে আরেকটা আছে না কি জানি সায়নী ঘোষ, এই দুইটার দেখলেই আমার রাগ ওঠে, প্রচুর পরিমাণে রাগ ওঠে, প্রচুর। এই রচনা ব্যানার্জিকে আজকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন, আপনি তো দিদি করতে করতে আপনার জিহ্বা দিয়ে দিদির যে জুতো রয়েছে, চটি রয়েছে, সেই চটি চাটতে আপনার জিহ্বাও ফুটো হয়ে যেত, দিদির জুতো পাতলা হয়ে যেত। তো এখন আপনি কিভাবে আবার সে দিদিকে ছেড়ে বিজেপিতে যোগ দেন, বিজেপিকে ভালোবাসেন, বুঝলাম না। উনি বলতেছেন যে
আমি কি বসে থাকবো? আমি কাজ করব না? আমি দিদির জন্য কি আমি কি দিদির জন্য কান্না করব বসে বসে 3 বছর? আমি এই এমপি হয়েছি, আমি কি আর পরে খেতে পারবো? পরে আবার মানুষ আমাকে এমপি বানায় না বানায় কোনো ঠিক আছে? আসলে পরে আর কোনো দিন এমপি বানাবে না। এই 3 বছরই খেয়ে নেন। তো উনি খুব বুদ্ধিমানী কাজ করেছে। উনি ওই বিজেপিতে যোগ দিয়ে তাড়াতাড়ি 3 বছর কাজে লাগানোর চেষ্টা করছে, মানে খাওয়ার যে কাজটা, উনি ওনার সম্পদ তৈরি করার যে কাজটা। আমি তো মাঝখানে দেখলাম যে রচনা ব্যানার্জির অবস্থা খুবই খারাপ, আর্থিকভাবে খুবই ভেঙে পড়েছে। তিনি নাকি লোকাল বাসে বোরকা পরে ট্রাভেল করে, এমন অবস্থা হয়ে গেছিলো। সেখান থেকে মমতা ব্যানার্জি ধরে এনে আজকে এমপি বানিয়েছেন। তো সেই মানুষটাকে ভুলে যেতে হবে? আর এটা কেমন কথা? রাজনীতি এরা মনে করে কি, এরা মূর্খ তো। এরা মনে করে যে রাজনীতি এই মনে হয় শেষ, এই যে মমতা ব্যানার্জি ক্ষমতা আসতে পারে না, এই মনে হয় রাজনীতি শেষ, আর মনে হবে না। রাজনীতিতে শেষ কথা বলতে যে কিছু নেই, সেটা এর মতো মূর্খকে কে বুঝাবে? আর এরা কীভাবে নায়িকা হয়েছে, প্রথম দিকে কী করতো না করতো সেটা তো আপনারা সবাই জানেন, যে কী অ্যাক্টিং করতো বা কী করতো, কী মুভি করতো, সেটা তো আপনারা দেখেছেন। আর অন্যদিকে ওই যে সায়নী ঘোষ, এটাকে নিয়ে কী বলবো? এটা কোনো অ্যাক্টিং করতো? এটা কী করতো? এটা ইন্ডাস্ট্রিতে কী করতো? এটা তো মনে করেন যে আমি ওই অভিনয় জগৎ, এটা তো অভিনয় জগতই কোনো দিন প্রধান নায়িকা হতে পারতেন না, সাইড নায়িকা ছাড়া। এটা কি রাজনীতি করে? এটার ভোট দেয় কারা? এরা কি সব আবাল নাকি? আমি বুঝি না। এর এলাকায় মানুষ ভোট দেয়, এরা আবার এমপি বানায়, বুঝলাম না। এটা কি? সাদা শাড়ি পরে প্যাকটা বের করে মানে হাঁটলেই নেত্রী যায় নাকি? বুঝলাম না। এইটার এত এই সায়নী ঘোষের মতো একটা বালসালকে আপনার কিভাবে মানে প্রশ্রয় দেন? আপনাদের এলাকায় কি কোনো পুরুষ নেই? লিঙ্গওয়ালা কোনো পুরুষ নেই? সায়নী ঘোষের মতো একটা মানে দুশ্চরিত্র বলতে পারেন, যে কটা অভিনয় করেছে সব কটা অভিনয় অ্যাডাল্ট অভিনয়, তারে মানতে হবে। দর্শক, মানুষের মাথায় জ্ঞান বুদ্ধি হোক, এটাই আমার দাবি। এরকম সায়নী ঘোষের মতো মহিলাকে নেত্রী হিসেবে আপনারা মেনে আপনারা যে কতটা নিকৃষ্ট কাজ করেছেন, সেটা সায়নী ঘোষের এলাকার মানুষকে উদ্দেশ্য করে বলছি। এরা ওই যাত্রাপালায় নাচা ছাড়া আর আসলে এদের দিয়ে কিছুই হয় না, যাত্রাপালায় নাচা ছাড়া। তো নাকি আবার নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছি, কি অবস্থা। দর্শক, চলেন আমি আপনাদেরকে কয়েকটি ভিডিও দেখাই, না দেখলে আপনি কি বুঝবেন? যদি সাবস্ক্রাইব না করেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ক্ষমতার লোভে কংগ্রেসের যে অংশ কার্যত মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করেছিল, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ইন নোয়াখালী হিন্দু গণহত্যার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হবে না, এটাই সবাই ধরে নিয়েছিল। কিন্তু ক্ষমতার লোভে দেশভাগ হয়েছে, এবং এই বিভাজনে তার পরিণতি আজকে যদি আমরা স্বাধীনতার 8 দশক পরে বিশ্লেষণ এবং মূল্যায়ন করি, তাহলে দেখব অভিজ্ঞতা সুখকর হয়নি। 1947 সালে আজকের পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে 1% নেমে গেছে। ঠিক একইভাবে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 34% ছিল, আজকে নেমে গেছে 7%। তাই আজকের দিনটা বিভীষিকাময় দেশভাগ, এরা তো সব ভুলিয়ে দিয়েছিল। শিবাজি মহারাজ, মহারানা প্রতাপ, স্বামী বিবেকানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, সবকে ভুলিয়ে দিয়েছিল। যখন আমাদের ডাকলে হল পাওয়া যেত না, পুলিশের অনুমতি পাওয়া যেত না, কে যাচ্ছে দেখতো, তার রাত্রি থেকে অত্যাচার শুরু হতো, তখন যারা ডেকেছেন
তাদেরকেও মনে রাখতে হবে, কারণ অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। আপনার কাছ থেকে তৃণমূল ভোটটা লুট করলো, আর তৃণমূলের অত্যাচার থেকে বাঁচানোর নামে বিজেপি আপনার কাছ থেকে ভোটটা লুট করলো। প্রকৃত অর্থে দেখুন, দুজন দিনের শেষে এক জায়গায় বসে গল্প করছে আর আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে নিজেদের মধ্যে। তাই আমাদের ভাবতে হবে 2021 সালে নির্বাচনের সময় একটা রাজনৈতিক দল মানে আওয়াজ তুললো ভোটটা অন্য জায়গায় দিও না, বিজেপি চলে আসবে। আপনারা ভরসা করলেন, ওদের ট্যাপে পা দিলেন, ওদের দেওয়া ঔষধ আপনি গিলে নিলেন। আপনাকে বিজেপি আটকানোর স্বপ্ন দেখালো, আপনি বিজেপি আটকানোর জন্য তৃণমূলকে ভোটটা দিলেন। কিন্তু আজকে 2021 থেকে ভোটটা দিয়েছেন, আজকে 2025, 4.5 বছর হতে চলেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের ভোটটা সত্যিকারের অর্থে বিজেপিকে আটকানোর জন্য কাজে লাগলো না, বকলমে তৃণমূলকে ভোটটা দিয়ে বরঞ্চ বেশি করে বিজেপির চাষ বাংলায় হলো। আপনারা বলুন, আজকে বিজেপি আর একটা দল তৃণমূলের এই নোংরামি, তৃণমূলের এই হিংসা, তৃণমূলের বোম গুলি পিস্তল, তৃণমূলের এই অন্যায়, তৃণমূলের এই কাটমানি, তৃণমূলের এই অত্যাচার, তৃণমূলের এই অনাচার বন্ধের জন্য বিজেপি বলেছিল আমাকে ভোটটা দাও, আমি এই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, বরঞ্চ তারা মাখামাখি হওয়ার পরে অবশেষে একজন জেল থেকে বার হতে বাকি ছিল, সে পার্থ চ্যাটার্জি, তাকেও তারা জামিনের ব্যবস্থা করে দিল। লাভটা কি হলো? আপনার 5টা বছর নষ্ট হলো। আপনি চাইছেন কি একটা ভালো সরকার, তাই না? আপনি ভোটটা কেন দেবেন? আমি চোর ডাকাতের কথা বাদ দিয়ে আজকে এই প্রসঙ্গে আলোচনা করব। কারা শুনতে রাজি আছেন হাত তুলুন তো। আমি এই বিষয়টা নিয়ে একটু আমাদের সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? হাত তুলে দেখান তো, শেষের দিকে যারা আছে। রাজি আছেন আপনারা? আমি একটু সিস্টেম নিয়ে আজকে আলোচনা করতে চাই। মায়েরা, চোর ডাকাত কে নতুন করে বলতে লাগবে? কেউ বলতে লাগবে চোর ডাকাত কারা এখানে? মানে রাজ্যে যারা দেশে আছে, একটা চোর একটা ডাকাত। ভোট চোর, ওটা ভোট ডাকাত। গত কয়েকদিন আগে বিহারে নির্বাচন হয়েছে। টোটাল বিহারে ভোটারের সংখ্যা কত জানেন? 7,42,00,000। আর কতজন ভোট দিয়েছে জানেন? 7,45,00,000। 3 লাখ শুধু ভোট বাড়েনি, ভোট বেড়েছে তো 3 লাখ। আর একটা তথ্য শুনলে আপনি হয়রান হয়ে যাবেন। কি বলুন তো? ভোট পুলিং হয়েছে 66.67%, 67ও নয়, 66.67%। আর কি দেখাচ্ছে? 110% ভোট হয়েছে। মানে 2,30,00,000 ভোট কোথা থেকে আসলো রে বাবা? মানে ওটা ডাকাত, ওটা হচ্ছে ভোটের ডাকাত, এটা ভোট চোর। এটা বলতে কার কোনটা? অর্জুন সিং যখন কখন কোন দলে থাকে তাদের দলের কথা বলছি। মানে অর্জুন সিংকে যদি ভোট চোর বলে দুদিকে ওর গায়ে লাগবে। কেন বলেন তো? ও কখন কোথা থাকে উনি নিজেও জানে না। যাক, আজকে আমি একটু ওই চোর ডাকাতদের প্রশ্ন না গিয়ে আমি একটু সরকার নিয়ে আলোচনা করতে চাই। একটু শুনবেন? দেখুন, সরকারটা আমি আজকে প্রশ্ন করছিলাম আপনাদেরকে, বলছিলাম যে বোধহয় হাই স্কুলে টিচার নাই, কম্পোজিট গ্রান্ট নিয়মিত যেটা দেওয়ার কথা সেটা পাচ্ছে না। যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে
হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে, এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। আমরা সরকারি অর্থ, নারী সশক্তিকরণ, নারীর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি, এই লক্ষ্য রেখে প্রকৃত প্রাপকদেরকে আমরা দেব। ডবল ইঞ্জিন সরকার ছাড়া কখনো স্টেটের অগ্রগতি হতে পারে না, সেটা তো প্রমাণিত। বিগত 50 বছরে সেটা তো হয়নি। আজকে যেটা হতে চলেছে, বিগত 3 মাসে আপনারা দেখতে পেয়েছেন কিরকম ভাবে কাজ এগোচ্ছে, কি দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কেউ বলতে পারবে না, একটা মানুষকে আপনি ডেকে বলতে পারবেন না তারা খুশি নয় কাজ নিয়ে, যেভাবে আমরা কাজ নিয়ে এগোচ্ছি। একটু সময় দিলে ভুলভ্রান্তি সব মানুষের মধ্যে হয়, একটু সময় দিন। নতুন সরকার এসেছে, তাদের তারা একটা এত বড় একটা জায়গার দায়িত্ব পেয়েছে, তাদেরকে সময় দিতে হবে, তারাও নিশ্চয়ই আরো ভালো কাজ আপনি ভোটের প্রচারে এসে প্রথমেই তোমার কথা বলেছিলেন, যেটা নিয়ে অনেক ট্রোল হয়েছিল। তো সিঙ্গুর রয়েছে আপনার এলাকায়, ডানলপ কারখানা বন্ধ রয়েছে, এই শিল্প নিয়ে কি বলবেন? দেখুন, সময় দিন। আমি ওই নতুন সরকারকে 3 মাস হলে পেয়েছি। আমাদেরকে ওনাদের একটু বুঝতে হবে, ওনাদেরকে আমাদেরকে একটু বুঝতে হবে। তো সবকিছুই এক তো আমরা 20 জন সাংসদ এখন এনসিপিআই তে যোগ করছি, আমাদের একটা স্বীকৃতির ব্যাপার আছে, সেটা নিয়ে ওনারা যথেষ্ট চিন্তা ভাবনায় আছেন যে আমরা 20 জন সাংসদকে পদ দেব, স্থান দেব, সেটা নিয়েও একটা ওদের মধ্যে একটা ডেফিনেটলি একটা সবসময় মিটিং চলছে। এই জায়গাগুলো সেটেল হয়ে যাওয়ার পরে আমরা বাকি কাজগুলো নিয়ে ডেফিনেটলি এগোবো। আপনারা নিশ্চয়ই এটা জানেন, এটা আমার বলতে লাগবে না। সরকার, আমাদের পশ্চিমবাংলার সরকার যখন সেন্ট্রাল দ্বারা চালিত, তখন সেখানে ভালো কাজ হতে যে সময় হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডেফিনেটলি এসেছিলাম, কিন্তু প্রথম আমি কথা যেটা দিয়ে আপনাদের আজকে কথা শুরু করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন আমি এসেছিলাম তখন আমার চিন্তা ছিল একটাই এবং স্বপ্ন ছিল একটাই, যে আমি কাজ করবো। কিন্তু যেই মুহূর্তে আমি কাজ করতে গেলাম তখন দিদি আমাকে কিন্তু, আমার ক্ষমা প্রার্থী, আমার দিদি কিন্তু বলেছিলেন, রচনা আমার স্টেটের কাছে টাকা নেই, যদি সেন্ট্রাল সাহায্য না করে আমি কাজটা করতে পারবো না, বা তোমরাও কাজটা করতে পারবে না। দিদির বক্তব্য ছিল। তো আমার কানে সেটা এখনো বাজে। দিদি বলেছিলেন যে সেন্ট্রালের কাছে টাকা চাও, সেন্ট্রাল যদি টাকা দেয়। কিন্তু তখন তো আমরা সেন্ট্রালের কাছে যেতে পারিনি, কারণ আমাদের কাছে তখন অনেক বাধা নিষেধ ছিল, যে আমরা কোনো মিনিস্টারের কাছে যেতে পারবো না, আমরা কোনো মিনিস্টারের সাথে দেখা করতে পারবো না, আমরা কারোর কাছে গিয়ে কথা বলতে পারবো না। আমাদের প্রচুর বাধা ছিল পার্লামেন্টে, আমরা কারোর কাছে যেতে পারতাম না।
তো ন্যাচারালি আমরা কারোর কাছে গিয়ে আমাদের আবেদন রাখতেও পারতাম। লোকসভা নির্বাচনে যে দল থেকে সাংসদ নির্বাচিত হলেন সেই দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে? সবার সাথে যোগাযোগ আছে, সবার সাথে যোগাযোগ আছে। এবার তারা যদি আমার সাথে যোগাযোগ রাখেন আমি তাদের পাশে আছি, তারা যদি আমাদের সাথে যোগাযোগ না রাখতে চান তাহলে তো আমি জোর করে তাদের ঘর থেকে টেনে বার করে নিয়ে আসবো। প্রত্যক্ষভাবে কি আপনাকে সমর্থন জানাচ্ছে? দেখুন, যারা আমি আবার বলছি আপনাদেরকে, যারা আমার পাশে রয়েছে তারা সবসময় আমার পাশে থাকবেন। এবং আমি এটাও বলে দিচ্ছি, যারা হয়তো এখন একটু মান অভিমান করে রয়েছে তাদের মান অভিমান একদিন ভেঙে যাবে। তারা যখন আমার কাছে আসতে চাইবেন, আমার অফিসের দরজা সবার জন্য সবসময় খোলা। আমি সবার জন্য আছি, আমি সবার সাংসদ, আমি কিছু কয়েক মানুষের গুণে সাংসদ, আমি সবার সাংসদ, আমি সবার জন্য আছি। আমার কারোর প্রতি কোনো রাগ বিদ্বেষ কিছু নেই। দিদি, আপনি বললেন যে ডবল সরকার মুক্তি হয়, এটা আপনার মনে হয়েছে? তো আপনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন তো আপনি জানতেন যে এই দলে না। দেখুন, আমি একটা সত্যি কথা বলি, আমি যখন এসেছিলাম রাজনীতিতে আমি 2 বছরে অনেক পরিপূর্ণ। আমি 2 বছর আগে এতটা পরিপূর্ণ ছিলাম না দাদা। তখন আমি ভীষণ ব্যস্ত ছিলাম আমার ছবির শুটিং এবং ফিল্মের স্টুডিও নিয়ে। আমাকে দিদি যখন নিয়ে আসলেন রাজনীতিতে, আমাকে উনি সবাই আরেকটা কথা বলেন যে দিদি চাইলো আর তুমি চলে এলে। এটাও একটা খুব ফেমাস হয়ে গেছে যে না বলতে পারলেন না কেন, না বলতে পারিনি। বা দিদিকে খুব শ্রদ্ধা করতাম, এখনো করি, করবো না সেটা খুব বাজে কথা হবে যদি আমি বলি এই কথাটা। শ্রদ্ধা তো সবসময় ওনাকে করি, কিন্তু দিদি যখন বলেছিলেন রচনা এসো রাজনীতিতে, আমি না বলতে পারিনি, আমি চলে এসেছি। এবং আসার পরে এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে, এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়। তাহলে তিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করি না, ভারতবর্ষ এক থাকবে, আমাদের দেশের বিভাজন হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তার কালোজয়ী সত্তাকে নিয়ে সমস্ত কিছু উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা ভাবনা করবে। এখন বলা হচ্ছে কি আপনি বলেছিলেন কি শ্যামাপ্রসাদের মাথা ফাটিয়ে দিয়েছিল ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা। এখন কিছু জায়গা থেকে এটাও বলা হচ্ছে কি শ্রমিক ভট্টাচার্য এই ধরনের বক্তব্য রেখেছেন নেতাজিকে নিয়ে। কি নেতাজি নিয়ে বক্তব্য রাখছে? কারা নেতাজিকে নিয়ে বক্তব্য রাখছে? তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে কংগ্রেসের গর্ভ থেকে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করেছিলেন, কমিটি করতে দেননি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কালিমা লিপ্ত করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি কি অবস্থান ছিল নেতাজি সম্পর্কে, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ জানেন। আমি আবার বলছি, নেতাজি নেতাদের নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জির ওপরে আক্রমণ করেছিল ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা। আমি নেতাজির নাম কোথাও বলিনি। কলকাতা কর্পোরেশনের ভেতরে কি হয়েছিল, নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে কথোপকথন, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি তার ডায়েরিতে লিখে গেছেন। আমি যা কিছু বলেছি সচেতনভাবে বলেছি, আমি সেখান থেকে সরে আসবো না। শ্যামাপ্রসাদ মুখার্জিকে রক্তাক্ত। আমাদের দলের সাংসদ অনন্ত মহারাজ নাগেন্দ্রনাথ রয় তিনি আগে বলেছিলেন নেতাজিকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য। আজকে গতকাল যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন কি আইনি ব্যবস্থা নেওয়া হবে যদি নেতাজিকে কেউ অপমান করে, আজকে তিনি আবার রিপিট করছেন কি নেতাজির কোনো কন্ট্রিবিউশন ছিল না দেশকে স্বাধীন করানোতে, তিনি ব্রিটিশদের সঙ্গে ছিলেন, এই কথাগুলো তিনি বলছেন। রাজ্য সভাপতি হিসাবে আপনি কি বলবেন, কেন কি তাকে দল থেকে তাড়ানো হোক এই ধরনের দাবি করা হচ্ছে টিএমসি তরফ থেকে? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালোজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, তাহলে তিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করি না, ভারতবর্ষ এক থাকবে, আমাদের দেশের বিভাজন হতো না।
নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তার কালোজয়ী সত্তাকে নিয়ে সমস্ত কিছু উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা ভাবনা করবে। এখন বলা হচ্ছে কি আপনি বলেছিলেন কি শ্যামাপ্রসাদের মাথা ফাটিয়ে দিয়েছিল ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা। এখন কিছু জায়গা থেকে এটাও বলা হচ্ছে কি শ্রমিক ভট্টাচার্য এই ধরনের বক্তব্য রেখেছেন নেতাজিকে নিয়ে। কি নেতাজি নিয়ে বক্তব্য রাখছে? কারা নেতাজিকে নিয়ে বক্তব্য রাখছে? তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে কংগ্রেসের গর্ভ থেকে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করেছিলেন, কমিটি করতে দেননি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কালিমালিপ্ত করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি কি অবস্থান ছিল নেতাজি সম্পর্কে, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ জানেন। আমি আবার বলছি, নেতাজি নেতাদের নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জির ওপরে আক্রমণ করেছিল ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা। আমি নেতাজির নাম কোথাও বলিনি। কলকাতা কর্পোরেশনের ভেতরে কি হয়েছিল, নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে কথোপকথন, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি তার ডায়েরিতে লিখে গেছেন। আমি যা কিছু বলেছি সচেতনভাবে বলেছি, আমি সেখান থেকে সরে আসবো না। শ্যামাপ্রসাদ দর্শক, আপনারা তো দেখলেন এতক্ষণ বিভিন্ন ভিডিও, কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখালাম। তো এই ভিডিও দেখার পর কোনো না কোনো মতামত তো অবশ্যই আছে, তো মতামতগুলি অবশ্যই করবেন। সায়নী ঘোষের মতো একজন মহিলাকে আপনাদের নেত্রী হিসেবে কেন মেনে নিতে হলো? এই রচনা ব্যানার্জির মতো একজন মানুষকে আপনারা কি বুঝে ভোট দিয়ে মানে নেত্রী হিসেবে নেত্রীর জায়গায় বসালেন? এই রচনা ব্যানার্জির কথা, কিছু গোপন কথা তো কুণাল ঘোষ ফাঁস করেছিলেন, আমরা দেখলাম। কুণাল ঘোষ বলেন যে এই রাস্তার কাজ, বিভিন্ন ব্রিজের কাজ, এগুলি নেওয়ার জন্য ওই যে ওনার হাজবেন্ডকে একবার নিয়ে এসেছিলেন, আবার ওনার একটা পাতানো ভাই, এদের তো বয়ফ্রেন্ডের অভাব নেই, এরা তো বুড়ি হয়ে গেলেও বয়ফ্রেন্ড থাকবে। তো সেরকম একজন বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিলেন কুণাল ঘোষের কাছে, যে একে কাজ দাও, একে টাকা দাও। মমতা ব্যানার্জির কাছে কাজ করার জন্য টাকা চাইলে নাকি বলতো যে তুমি তোমার মতো করে করো, কোনো টাকা নেই, রাজ্যে কোনো টাকা নেই। আসলে খাইছে, সবাই কম বেশি খাইছে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি তো পাগল বললেই চলে। এটা কোনো এটা কোনো মানে খ্যাক 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 করে খেপে ওঠে, খ্যাক করে খেপে যায়, আবার খুব নেয়, পাগল, কোনো কাজ করে নাই, কিছু নাই। কিন্তু শুভেন্দু অধিকারী থেকে ভালো করেছে। উনি তো এই যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়েছে, এখন তো কিছুই দিতে পারছে না। পারছে দিতে, কিছু কোনটা দিছে আমাকে বুঝান, কোনটা দিছে? সবাই তো ওনার উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে, আরও ভরসা হারাবে। দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।